তো কি অবস্থা সবার? আশা করি ভালো আছি। আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অরবিটাল থিওরি এবং অরবিট রিলেটেড যত ধরনের কথাবার্তা আছে সবগুলো আজকে কভার করার চেষ্টা করব। আজকে না, আজকের এই লেকচারের মাধ্যমে শুরু করব এবং কভার করা শুরু করব। ফার্স্টেই আমরা অরবিট থিওরিটা কে দিছে সেটা একটু চিন্তা করি। অরবিট থিওরিটা ফার্স্টে দিছে বিজ্ঞানী, আমার ডাস্টারটা করে বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরমাণু মডেল দিছিল। পরমাণু মডেলটাকে সোলার প্যানেল মডেল বলা হয়। সোলার প্যানেল মডেলের মধ্যে কি পড়া হয়তো, উনি একটা পরীক্ষা করছিল যেটাকে রাদারফোর্ডের পরীক্ষা বলে। ওই পরীক্ষার মাধ্যমে উনি অরবিটের ধারণাও এক্স্যাক্টলি দিতে পারেনি। উনি মানে একটা মডেল দিছিল যেটা হচ্ছে ইলেকট্রন রিলেটেড মডেল, এবং বলছিল যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে, এভাবে চারিদিকে ঘুরে, এবং নিউক্লিয়াসটা অরবিটের বা যেটা আমাদের মৌল আছে, পার্টিকেল আছে, ওই পার্টিকেল একদম মিডল পয়েন্টে থাকে, ওখানের মধ্যে সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। আর আরেকটা জিনিস বলছি, ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জড, প্রোটনগুলো হচ্ছে পজিটিভলি চার্জড, আর নিউট্রনগুলো হচ্ছে নিউট্রালি চার্জড। তো এইসব কথাবার্তা বলছিল এবং বলছিল যে সৌরজগতের গ্রহগুলোর মতোই আমাদের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে করে, আর নিউক্লিয়াসের মধ্যেই আমাদের প্রোটনটা থাকে। কিন্তু এটা পড়ছি, এটা ছিল রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ডের স্টুডেন্ট ছিল হচ্ছে বোর। বিজ্ঞানী বোর একটা তথ্য দিছিল, স্বীকার্য দিছিল কতগুলো, তার মধ্যে সেকেন্ড স্বীকার্যটা অনেকটা এরকম। সেকেন্ড স্বীকার্যটা ছিল ইলেকট্রনগুলো এরকম এরকম সার্কুলার পথে ঘুরে, তো বিজ্ঞানী বোর বলছিল এই সার্কুলার পথের এক একটা নাম আছে। উনি বললো এটা কে, এল, এম, এন, ও, পি, এও যেতে থাকবে। তো আমাদের কে যেটা, সেটাকে তিনি বললেন 1 নম্বর শক্তি স্তর কে, এল হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর, 4 নম্বর শক্তি স্তর, এরকম অনেকগুলো অরবিটের মধ্যে বিরাজমান। এক একটা এভাবে ঘূর্ণনশীল, এক একটা সার্কেল হচ্ছে এক একটা শক্তি স্তর বা অরবিট। এইসব কথাবার্তা আরো একটু পরে একদম ক্লিয়ারলি বলবো। তো উনি যখন এটা বললো, তো সেখান থেকে আমরা একটা থিওরি পেলাম। কিন্তু প্রাচীনকাল থেকে কতগুলা দ্বিমত ছিল বিজ্ঞানীদের মধ্যে। দ্বিমতটা কি, দ্বিমতটা একটু পরে বুঝতে পারবো। দ্বিমতটা ছিল যে অনেকটা এরকম যে আমাদের যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা ছিল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইএমডব্লিউ বলা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটাকে লাইটও বলা যাইতে পারে, লাইট এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই লাইটটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার মানে লাইটটা একটা ওয়েভ, তরঙ্গ। কিছু কিছু বিজ্ঞানীরা এটা বিশ্বাস করছে লাইট একটা তরঙ্গ, আবার কিছু কিছু বিজ্ঞানী বলতেছে না, লাইটটা তরঙ্গ না, লাইটটা একটা পার্টিকেল। বিশেষ করে বিজ্ঞানী নিউটন এই জিনিসটা খুব বেশি পরিমাণে বিশ্বাস করত। তাই তিনি দিয়েছিলেন একটা সূত্র যেটাকে বলা হয় নিউটনস কর্পাসকুলার থিওরি। এই জিনিসটার মধ্যে এখানে কর্পাসকুলার জিনিসটার মানেটা হচ্ছে পার্টিকেল। নিউটনস পার্টিকেল থিওরি অফ লাইট, এই জিনিসটার মধ্যে উনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন লাইট একটা পার্টিকেল। এখন বিজ্ঞানীদের মধ্যে প্রাচীনকাল থেকেই এই অনেক দ্বিমত ছিল, লাইট কি একটা ওয়েভ নাকি পার্টিকেল। কেউ কেউ বলতেছে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আবার কেউ কেউ বলতেছে পার্টিকেল। তো এখন আমাদের কথা হচ্ছে লাইটটা আসলে কি। এখন অরবিটের সাথে লাইটের সম্পর্কে একটু পরেই বোঝা যাবে। আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আছে সেটা হচ্ছে কিরকম, মনে করি লাইটের বৈশিষ্ট্যগুলো পড়ি। আমরা যখন লাইটের চ্যাপ্টারটা পড়তেছিলাম, আমরা বলছিলাম লাইটের লাইট স্টাডি তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে রে অপটিক্স, আরেকটা হচ্ছে ওয়েভ অপটিক্স,
আরেকটা ছিল যে মডার্ন ফিজিক্স, তিনটা ওয়ে আছে। এখানের মধ্যে এই দুইটা জিনিস, এই দুইটা পড়ালেখা আমাদের ব্যাখ্যা করে যে লাইট একটা ওয়েভ, আর এই জিনিসটা ব্যাখ্যা করে লাইট একটা পার্টিকেল। এখন লাইট এমন একটা জিনিস, সেটাকে ওয়েভ নাকি পার্টিকেল সেটা নিয়ে আমাদের টেনশন। আমাদের পড়ালেখার দুইটা সেক্টর আছে, এই দুইটা সেক্টর ব্যাখ্যা করে লাইট এক প্রকার ওয়েভ, আর আরেকটা সেক্টর ব্যাখ্যা করে লাইট এক প্রকার পার্টিকেল। এখন কারটা সত্য কারটা মিথ্যা সেসব নিয়ে অনেক তর্ক বিতর্ক চলতো বিজ্ঞানী মহলে। তো বিজ্ঞানী মহলের এই তর্ক বিতর্ককে অবসান দিল কে? বিজ্ঞানী ডি ব্রয়লি। বিজ্ঞানী ডি ব্রয়লি বলল একটা হাইপোথেসিস দিল। হাইপোথেসিসটা ছিল এরকম: every moving particle has a wave associated with it. প্রত্যেকটা চলমান বস্তুর মধ্যে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে, সংযোগ অবস্থায় থাকে, রিলেটেড থাকে। এখন অ্যাসোসিয়েটেড কেন থাকবে? ওয়েভ কি অ্যাসোসিয়েটেড থাকে এভাবে? আসলে কি সম্ভব? বিজ্ঞানী ডি ব্রয়লি তো একটা হাইপোথেসিস দিয়েছে, এটা কিন্তু কোনো সূত্র না, এটা হচ্ছে একটা অনুমানের মতো। তো বিজ্ঞানী ডি ব্রয়লির এই কথাবার্তাটাকে বিজ্ঞানী মহলে অতটা মানে ভাও দেয় নাই, মানে বলতেছে যে ধরে এসব কাহিনী কি, এসব মানতে হাইপোথেসিস দিলে হয়, প্রমাণ লাগবে। আর বিজ্ঞানী মহলে অবশ্যই প্রমাণ লাগবে। প্রমাণটা কেউ বললো? বিজ্ঞানী ডি ব্রয়লিকে যখন প্রমাণ করতে বললো, ডি ব্রয়লি বলতেছিল প্রমাণ করা যায়। উনি তার অ্যানচেস্টর মানে আইনস্টাইন আর ম্যাক্স প্লাঙ্কের দুইটা সূত্রকে একত্রিত করার চেষ্টা করলো। বিজ্ঞানী আইনস্টাইন বলছিল যে কি ইজ ইকুয়ালস এমসি স্কয়ার। উনি আরো দেখলেন যে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক বলল এইচ ইজ ইকুয়ালস এইচ মিউ। অবশ্য আইনস্টাইন আর ম্যাক্স প্লাঙ্কের মধ্যে এটা নিয়ে অনেক দ্বন্দ্ব, প্রবলেম, বা তাদের মধ্যে অনেকটা ছিল, মানে একটা একজন আরেকজনের সূত্রকে মানতে চায় না। বিজ্ঞানী আইনস্টাইন এই সূত্রটাকে পছন্দ করতো না মোটামুটি এক প্রকার, কারণ ওনার সূত্রটাই এটাই এক প্রকার, দুটোটাই এনার্জি নিয়ে কথা বলতেছে। এ বলতেছে এনার্জি ইজ ইকুয়ালস প্লাঙ্কস কনস্ট্যান্ট ইনটু ফ্রিকোয়েন্সি, আর বিজ্ঞানী আইনস্টাইন বলতেছে এটা ইজ ইকুয়ালস এনার্জি ইকুয়ালস ভর ত্রুটি মাস ডিফারেন্স ইনটু ভেলোসিটি অফ, এটা কি ভেলোসিটি অফ লাইট স্কয়ার। তো বিজ্ঞানী ডি ব্রয়লি বললো কি, দাদারা আপনারা তো দুজনই সত্য, আপনারা মারপিট করেন কেন? তো বিজ্ঞানী ডি ব্রয়লি করলো কি, এটাও এনার্জি বলে এটাও এনার্জি বলে, তো আমরা করে দিই কি এমসি স্কয়ার সমান এইচ মিউ। আবার বলে দিই এটা মিউ, এই মিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এমসি স্কয়ার সমান যদি এইচ মিউ হয়, এখান থেকে বিজ্ঞানী ডি ব্রয়লি বললো যে এমসি স্কয়ার যদি এইচ মিউ হয়, আমরা এখানের মধ্যে এইচ মিউটাকে যদি মিউটা ফ্রিকোয়েন্সিটাকে যদি আমরা এইভাবে লিখি সি বাই ল্যামডা ইজ ইকুয়ালস এমসি স্কয়ার, এফ ইজ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, আমরা পড়ছি বাচ্চাকাল থেকে অনেকবার। তো এমসি স্কয়ার সমান যে এইচ সি বাই ল্যামডা হয়, একটা খেয়াল করলে আমরা দেখতে পারবো না এখানেও সি এখানেও সি, একটা সি চলে যাবে, তো একটা সি যদি চলে যায় তাহলে এখানে হয় এমসি ইজ ইকুয়ালস এইচ বাই ল্যামডা, mc is equals h by lambda। এই জিনিসটাকে বিজ্ঞানী বললেন যে এখানে আপনারা দেখতেছেন এটা হচ্ছে মাস, এটা হচ্ছে কি মাস, এটা হইতেছে কি সেটা হইতেছে যে কি ভেলোসিটি অফ লাইট, এখানে এই জিনিসটাকে আপনারা দেখতেছেন ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তো একটা জিনিসকে একটু খেয়াল করতেছি, মাস ইনটু ভেলোসিটি অফ লাইট। আমরা জানি মাস ইনটু কোনো কিছুর ভেলোসিটিকে কি বলা হয়? মাস ইনটু ভেলোসিটিকে মোমেন্টাম বলা হয়, ভরবেগ।
এখন ভরবেগটা কার থাকে? ভরবেগটা থাকবে যার মাস থাকবে, আবার যার ভেলোসিটি থাকবে। এখন মাস কার থাকে? যে একটা পার্টিকেল, কোন একটা বস্তু যদি বস্তু না হয়, যার যদি কোনো ভর না থাকে, সে কেমনে, তার কেমনে মোমেন্টাম থাকবে কোশ্চেন। আবার যার ভর আছে তার তো ব্যাগ থাকতেই পারে, তার মানে মোমেন্টাম। এই মোমেন্টামটা একটা পার্টিকেলের থাকা সম্ভব, শুধুমাত্র এটা পার্টিকেলের থাকা সম্ভব মোমেন্টামটা। আবার ওনার সূত্রে আরো একটা জিনিস বললেন যে এই সূত্রের মধ্যে ল্যামডার কথাবার্তা, তরঙ্গ দৈর্ঘ্যের কথাবার্তাও আছে। তো ওনার এই সূত্রকে যুগান্তরকারী যত ধরনের মারপিট ছিল, বিজ্ঞানী মহলের যত ধরনের দ্বিমত ছিল, সবগুলাকে একমত করাইলো যে কি লাইট জিনিসটা তরঙ্গও না কণাও না, দুইটাই। তার মানে এখান থেকে উনি লিখতে পারলেন যে এখানের মধ্যে এমসি মানে কি মোমেন্টাম, is equals h by lambda। h মানে কি প্লাঙ্কস কনস্ট্যান্ট, প্লাঙ্কস সি দিলাম কনস্ট্যান্ট। ল্যামডা মানে কি ওয়েভলেন্থ। এখানের মধ্যে একটু খেয়াল করলে বুঝতে পারবো এই মোমেন্টাম জিনিসটা থাকতে পারে শুধুমাত্র একটা পার্টিকেল ক্ষেত্রে, পার্টিকেল নেচার। ওয়েভলেন্থ বা তরঙ্গ জিনিসটা থাকতে পারে যাদের মধ্যে তরঙ্গের বৈশিষ্ট্যগুলো আছে, তার মানে ওয়েভ নেচার, কণা ধর্ম, তরঙ্গ ধর্ম। তো উনি ওনার সূত্র থেকে বললেন যে পার্টিকেল নেচার ইজ ইকুয়ালস প্লাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ওয়েভ নেচার। যে জিনিসটা আমরা বইয়ের মধ্যে পড়ে থাকি, পার্টিকেল নেচার ইজ ইকুয়াল সি ইনটু ওয়েভ নেচার। তো এটার মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে প্রত্যেকটা বস্তুর মধ্যেই, প্রত্যেকটা চলমান বস্তুর মধ্যে মোমেন্টাম থাকবে। গতিশীল বস্তুর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ওয়েভ নেচারও থাকবে, এই ইনভার্সলি থাকবে, 1/, আকারে থাকবে, এটার সাথে 1/, আকারে থাকবে। তার মানে ওনার এই সূত্র থেকে প্রমাণ হইল যে তরঙ্গ যার কাছে আছে, যার কাছে গতি আছে, যেসব কণার কাছে, তার কাছে আবার তরঙ্গ আছে। তার মানে তার হাইপোথিসিসটা প্রমাণিত হইল যে এভরি মুভিং পার্টিকেল হ্যাজ এ ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ ইট। আচ্ছা, সুন্দর কথা বললাম, কিন্তু বিজ্ঞানী মহলে আরো একটা ঝামেলা হইল। বিজ্ঞানী মহলে বললো যে কি আপনি যে বললেন সব তো মানলাম, এখন বলেন আপনি যে পথে দৌড়াই আসছেন, আপনি যে দৌড়ায় এখানে আমাদের ভার্সিটিতে আসলেন, আমাদের এখানে রিসার্চ সেন্টারে যে আসলেন দৌড়ায়, আপনার তো ওয়েব দেখি না, আপনার তো তরঙ্গ বাইরে তো দেখি না, বা ডিটেক্ট করতে তো পারি না, এটার ব্যাখ্যা কি দিবেন? বিজ্ঞানী ডি ব্রয়লি ছিল শিয়ানা মানুষ, শিয়ানা মানে তো বুঝি, শিয়ানা মানুষ। উনি বললেন যে কি ধরে নিন 100 কেজি বরের একটা বস্তু দৌড়াইতেছে, মনে করো উনি ছিল, আপনি মনে করেন 100 কেজি, ওই যে বিজ্ঞানী ছিল তাকে বললো যে আপনি তো মনে করেন 100 কেজি ভরের, আপনি দৌড়াইতেছেন 10 মিটার পার সেকেন্ড বেগে। 10 মিটার পার সেকেন্ড বেগে যদি দৌড়ায়, তাহলে আমরা একটু আগে শিখছি mv ইজ ইকুয়ালস h বাই ল্যামডা। তো m এর মান কত 100, v এর মান কত 10, ইজ ইকুয়ালস h বাই ল্যামডা। এবার ল্যামডার মানটাকে আমরা বের করতে পারবো না, h বাই 1000। এটাকে যদি আমরা বের করি, এটা হবে মিটারে একক। এটার মান যদি আমরা বের করি কি হবে, h বাই মানে হচ্ছে 6.634 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু ডিভাইডেড বাই 10 to the power minus 34 divided by 1000, 6.634 into 10 to the power minus 37 হচ্ছে এটার অ্যান্সার। 6.634 into 10 to the power minus 37 হচ্ছে যে কি এটার অ্যান্সার। ওয়েভলেন্থ জিনিসটা কি ছিল? ওয়েভলেন্থ জিনিসটা ছিল একটা ওয়েভ থেকে, একটা চূড়া থেকে এই চূড়ার দূরত্ব, বা একটা পূর্ণ গিয়া করতে যেটা
তৈরি হচ্ছে সেটার দূরত্ব, মেনলি এটাও বলা যেতে পারে, অথবা একটা চূড়ার থেকে একটা চূড়ার দূরত্ব, বা একটা নিচের চূড়ার থেকে আর একটা নিচের চূড়ার দূরত্বকে আমরা ল্যামডা নামে চিনি। তো এই ল্যামডার মান যদি এত ছোট হয়, তার মানে বুঝতেছি, তার মানে যে জিনিসটা দেখবো সেটা হইতেছে, এটা তো ঠিক আছে, মানটাকে একটু নোট ডাউন করি, মানটাকে একটু রেখে দিই, আর আমরা পরবর্তী জিনিসটা দেখি, যে কম্পেয়ার করবো আর কি। বিজ্ঞানী এটা কম্পেয়ার করে দেখাচ্ছিল ডি ব্রয়লি, বললো যে এবার আপনারটা বাদ দেন, এবার ইলেকট্রনেরটা চিন্তা করি। এতক্ষণ তো লাইটের কথাবার্তা বলছে, এখন ইলেকট্রনের কথাবার্তায় চলে যায়। ইলেকট্রনের মাস কত? ইলেকট্রনের মাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ 10⁻31 কেজি। মনে করি ইলেকট্রনের ভেলোসিটি হচ্ছে 10⁻6 মিটার পার সেকেন্ড, ধরে নিলাম যে কোনো একটা। তো এটার ক্ষেত্রে কি হবে? ল্যামডা সমান h/mv, h/m এর মান কত? 9.11 ইন্টু 10⁻31 ইন্টু 10⁻6 মিটার। অ্যান্সারটা কত হয়? অ্যান্সারটা যদি আমরা বের করি, 6.634 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 10⁻9.11 ছিল না, 9.31 ছিল, যে যা হোক একটা হলে হলো, আমার মনে পড়তেছে না। 10/6, এটার অ্যান্সার হচ্ছে 728, 728.21, 728.21 মিটার। একটু খেয়াল করলে এই দুইটা মানের মধ্যে একটু খেয়াল করলে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে ওয়েভলেন্থটা কিন্তু বড়, আর তোমার আমার ক্ষেত্রে ওয়েভলেন্থটা অনেক ছোট, যেটা আনডিটেক্টেবল। এটা হয়তো ডিটেক্টেবল, এটা হয়তো আমরা ধরে ফেলতে পারি মেশিনের মাধ্যমে, কিন্তু এটা ধরা এতই ছোট যে এটা ধরা সম্ভব না। তাই বিজ্ঞানী ডি ব্রয়লি বললেন যে আপনি আমি ধরি, আমাদের মধ্যে থেকেও একটা তরঙ্গ বেরোয়, কিন্তু সেটা আনডিটেক্টেবল, সেটা এতই ছোট যে ডিটেক্ট করাই যায় না। তো বিজ্ঞানী ডি ব্রয়লি বলল আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে। এখন বিজ্ঞানী ডি ব্রয়লির মাথায় একটা কোয়েশ্চেন আসলো, আমাদের বিজ্ঞানী বোর তো একটা জিনিস আবিষ্কার করে দিয়েছিল, উনি বলছিল যে আমাদের ইলেকট্রনগুলো ঘুরে হচ্ছে একটা এরকম জিনিসপত্রের মধ্য দিয়ে, এভাবে গোল গোল ঘুরে, এভাবে এভাবে ঘুরে। এটার ক্ষেত্রে উনি এগুলোকে নাম দিয়েছিল KLM। যেহেতু এগুলো মুভিং পার্টিকেল, এভাবে যে ঘুরতেছে মুভিং পার্টিকেল, ঘূর্ণনশীল পার্টিকেল, যেহেতু এর ভরও আছে 9.11 ইন্টু 10⁻31 কেজি, ব্যাগও আছে, তার মানে তার ভরবেগ আছে। এখন এরা যেহেতু মুভিং পার্টিকেল, এদের তো একটা তরঙ্গও থাকার কথা, বিজ্ঞানী বোর্ড তো এই জিনিসটা বলে নেই। তো বিজ্ঞানী বোর্ডের কথা মতো যদি আমরা এটাকে চিন্তা করতে যাই, কিন্তু এখানের মধ্যে একটা টপিক বাদ পড়তেছে। টপিকটা কি? আমাদের এটা তরঙ্গ জিনিসটা আমরা বুঝতেছি না, তরঙ্গটা কোথায় আসবে, এটার ক্ষেত্রে তরঙ্গটা কোথায় থাকবে। তো বিজ্ঞানী ডি ব্রয়লি বললো যে আচ্ছা থাক, এটাকে আমরা একটু সহজভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। মনে করি এই সার্কেলটা হইতেছে একটা কক্ষপথ, এই কক্ষপথের মধ্যে আমাদের চারদিক থেকে চারজন মনে করে ধরে রাখছি, এভাবে এভাবে যখন ধরে রাখছি, এদিক থেকে ধরে রাখছি এমন ভাবে ধরছে এটা গোল শেপে থাকবে। গোল শেপে থাকার পরে বলতেছে যে তুমি এদিক থেকে যদি এমন ভাবে টানো যে এটা থেকে একটা এরকম কার্ভ তৈরি হচ্ছে, এদিকেও যদি এভাবে টানো সেম এরকম একটা কার্ভ তৈরি হচ্ছে, সেম এদিকেও যদি এভাবে একটু টানলে কি হবে, একটা কার্ভ তৈরি হবে এরকম। এভাবে যদি টানো তাহলে সেম আলটিমেটলি একটা কার্ভ তৈরি হচ্ছে। বিজ্ঞানী বলতেছে যে কি এই জিনিসগুলাই এক একটা তরঙ্গ। কিভাবে দেখি তো, তরঙ্গের মধ্যে সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু থাকবে এরকম টাইপের, পিক ট্রফ, পিক ট্রফ, সুস্পন্দ নিস্পন্দ বিন্দু থাকবে। এটার ক্ষেত্রেও দেখি এভাবে তৈরি হচ্ছে, নিচে নামতেছে, আবার উঠতেছে, আবার নামতেছে, আবার উঠতেছে, আবার নামতেছে, আবার উঠতেছে, আবার নামতেছে, এইভাবে হচ্ছে। এই জিনিসটাকে বিজ্ঞানী ডি ব্রয়লি বলতেছে যে
এটা হইতেছে একটা ইলেকট্রনের মধ্যে গতিশীল অবস্থায় যে তরঙ্গটা তৈরি হচ্ছে তরঙ্গটা। এটা যদি খেয়াল করি তাহলে দেখব এটা হচ্ছে আমাদের পিক, এটা হচ্ছে ট্রফ, পিক ট্রফ, পিক ট্রফ, পিক ট্রফ। ঠিক আছে, তরঙ্গের সবগুলো বৈশিষ্ট্য এখানে আছে। তারপর বিজ্ঞানী ডি ব্রয়লি-লেভেল কি এখান থেকে এইটা থেকে যদি আমরা একটু খেয়াল করি এটা পর্যন্ত একটা ল্যামডা, মানে কি এটা থেকে শুরু করে নিস্পন্দ বিন্দু পর্যন্ত এটাকে একটা ল্যামডা বলা হয়, বা একটা উচার পিণ্ড থেকে এটার দূরত্বকে ল্যামডা বলা হয়, বা একটা সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দুকে একত্রে একটা ল্যামডা বলা হয়। তাহলে একটা সুস্পন্দ বিন্দু একটা নিস্পন্দ বিন্দুকে ল্যামডা বলতেছি, তার মানে আলটিমেটলি এটা হবে আরেকটা ল্যামডা, এটা হবে আরেকটা ল্যামডা, আর লাস্টলি এটা হবে আরেকটা ল্যামডা। কয়টা ল্যামডা হয়েছে একটু খেয়াল করি তো, এখানের মধ্যে একটা দুইটা তিনটা চারটা ল্যামডা হইতেছে। চারটা ল্যামডা যদি হয়, এই চারটা ল্যামডা দিয়ে তো এটা এই টানগুলাকে চারটা ল্যামডা দ্বারা প্রকাশ করলাম। চারটা ল্যামডা আলটিমেটলি আমরা ওই বৃত্তটাকে টেনে আনছে না, এই বৃত্তটাকে টেনে লম্বা করছি, এদিক দিয়ে বাটি হয়েছে সেম বৃত্তের পরিধিটা। তো বৃত্তের পরিধি কি জানি, এই চারটা ল্যামডা সমান বৃত্তের পরিধি হবে টয়েস পাই আর হবে। তাহলে আমরা যদি এটা জানি চারটা ল্যামডার জন্য এটা হলো। এবার একটু খেয়াল করি, এখন ধরার মানুষের সংখ্যা মনে করে বেড়ে গেছে, একজন ধরছে, দুইজন ধরছে, তিনজন ধরছে, চারজন ধরছে, পাঁচজন ধরছে, ছয়জন ধরছে, সাতজন ধরছে, আটজন ধরছে। এটার ক্ষেত্রে কেমন হবে? এটার ক্ষেত্রে এটা হচ্ছে ধরাটা হচ্ছে আমরা বোঝার সুবিধাতে, যে এখান থেকে এতটুকু ধরছে মানে এখান থেকে এতটুকু একটা ল্যামডা থাকবে, এতটুকু, এখান থেকে আরেকটা 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 আরেকটা, এরকম হবে না? এরকম টাইপের কিছু। এখানে দেখি এটা হইতেছে একটা ল্যামডা, দুইটা ল্যামডা, তিনটা ল্যামডা, চারটা ল্যামডা, পাঁচটা ল্যামডা, ছয়টা ল্যামডা, সাতটা ল্যামডা, আটটা ল্যামডা। আটটা ল্যামডা সমান এখান থেকে আমরা পাবো আবার টয়েস পাই n সংখ্যক যদি ল্যামডা হয়, এখান থেকে তো n সংখ্যক ভাবে টানা যাবে। তো এই n সংখ্যকের জন্য ল্যামডা সমান আমরা লিখতে পারি না টয়েস পাই আর। আটটা ল্যামডার জন্য ধরে টয়েস পাই আর লিখতে পারি, চারটা ল্যামডার জন্য ধরে টয়েস পাই আর লিখতে পারি, n সংখ্যক ল্যামডা সমান টয়েস পাই আর লিখতে পারবো। তো n সংখ্যক ল্যামডা সমান যদি টয়েস পাই আর হয়, আমরা এই জিনিসটাকে যদি এখানে লিখি n সংখ্যক ল্যামডা সমান টয়েস পাই। তো n ইনটু ল্যামডা মানে কি h/mb, একটু আগে পড়ছি, ল্যামডা সমান h/mb সমান টয়েস পাই আর। তাহলে এখান থেকে দেখি n h/mb সমান টয়েস পাই আর। সব তো ঠিক আছে নাকি? সব জায়গায় ঠিক থাকে। তাহলে এখানে টয়েস পাইটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি আর এমবিটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে n ইনটু h বাই টয়েস পাইটা নিচে চলে আসবে, আর এমবিটা যদি এই পাশে চলে যায় এমবি আর, তাহলে আমরা এখান থেকে পাওয়া যায় কি এমভি আর ইজ ইকুয়ালস এনএইচ বাই টয়েস পাই। এই সূত্রটা অনেকবার পড়ছি না, এমবি আর সমান এনএইচ বাই টয়েস পাই। তো এই জিনিসটা কোত্থেকে আসছে? কতগুলা কক্ষপথকে এভাবে টানার কথা বলছি, ওই টানার কথাটা আলটিমেটলি এই সূত্রটাই আনছে। কারণ টানার কথাটা কেন বলছি সেটা একটু ব্যাখ্যা দেওয়া দরকার। এখান থেকে আমরা পাইলাম এটা সূত্রটা একটু উপরে করে লিখে রাখি লাল কালারের কালে দিয়ে, যে এমবি আর সমান এনএইচ বাই টয়েস পাই। এখন ওই টানার কথাটা আমরা বোঝার সুবিধার্থে বলছি। আর একটা জিনিস খেয়াল রাখবো, একটা ইলেকট্রনের মধ্যে প্রথম কক্ষপথ মনে করো এটা, দ্বিতীয় কক্ষপথ মনে করো এটা, তৃতীয় কক্ষপথ মনে করো এটা। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথম কক্ষপথে টেনে ধরে থাকার মানুষ হচ্ছে একজন, দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে দুইজন। এটা হচ্ছে বোঝার সুবিধার্থে, এটাকে কোনো টেনে ধরে রাখতেছে না এভাবে, বোঝার সুবিধার্থে আমরা যাতে চিত্রটা সহজ রাখতে পারি।
কারণ এভাবে দেওয়াতে অনেক সময় ভুল হতে পারে, এই টানগুলো দিয়ে ফেললে ভুলটা আর হয় না। এটার ক্ষেত্রে 1টা 2টা 3টা, 3জন তৃতীয় কক্ষপথে। 4 নম্বর কক্ষপথে কতজন হবে? 4 জন হবে ধরে রাখবে। এটা হচ্ছে আবার বল দিচ্ছে, এটা কোনো কিছু না, এটা জাস্ট বোঝার সুবিধার্থে, চিত্রটা আঁকার সুবিধার্থে। এখন এই একটা কার্ভ প্রথমে দেখি 3 নাম্বারটাতে দেখি। 3 নাম্বারটাতে এখান থেকে এতটুকুতে যেটা আছে এর মধ্যে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, মানে একটা ট্রফ থাকবে, একটা পিক থাকবে, একটা পিক একটা ট্রফ, উঁচা বিন্দু নিচা বিন্দু এরকম টাইপের পিক ট্রফ। এটা থেকে এটার মাঝখানে আরেকটা হবে, এখানে যেহেতু শুরু হয়েছে পিক দিয়ে তাহলে এখানে শুরু হবে ট্রফ দিয়ে, পিক দিয়ে শেষ হবে। এদিকে পিক দিয়ে শুরু হলো, আবার ট্রফ দিয়ে শুরু হবে এখানে, আর পিক দিয়ে শেষ হবে। এটা হইতেছে তৃতীয় শক্তি স্তরের জন্য। দ্বিতীয় শক্তি স্তরের জন্য কি হবে দেখি, এখান থেকে এতটুকুর মধ্যে প্রথমে যদি একটা পিক থাকে তাহলে একটা ট্রফ থাকবে, আবার আলটিমেটলি এখানে যদি একটা পিক দিয়ে শুরু হয়েছে তার মানে এখানে ট্রফ দিয়ে শুরু হবে, পিক দিয়ে শেষ হবে। তার মানে একটু খেয়াল করি, প্রথম আচ্ছা তৃতীয় শক্তি স্তরের জন্য, তৃতীয় শক্তি স্তরের মধ্যে 3 জনে টানতেছে আর 3টা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হচ্ছে। একটা তরঙ্গ দৈর্ঘ্য, 2 নম্বর তরঙ্গ দৈর্ঘ্য, 3 নম্বর তরঙ্গ দৈর্ঘ্য, 3টা। 2 নম্বর শক্তি স্তরের জন্য একটা তরঙ্গ, 2টা তরঙ্গ দৈর্ঘ্য, এই পিক ট্রফ মিলে একটা, এই পিক ট্রফ মিলে একটা, 2টা তরঙ্গ দৈর্ঘ্য। এবং এটার জন্য কি হবে, প্রথমটার জন্য একটা থাকবে কি পিক, পিকটা কেমন হবে, পিক উঠছে, আরেকটা থাকবে ট্রফ ঢুকছে। এখান থেকে একটা জিনিস খেয়াল করি তো, এই জিনিসটা এই এই যে আমাদের সার্কেল, ব্ল্যাক সার্কেলটা আর ব্লু যেটা এই জিনিসটা, এই দুইটা মিলে একটা ডাম্বেল আকার তৈরি করতেছে না, এরকম এভাবে ঢুকে বের হয়েছে এই অংশটা। দেখি তো এটা একটা ডাম্বেলের মতো না, অনেকটা এরকম, যদি এভাবে একটা সমস্যা হবে, ডাম্বেলের মতো। এই এই আরেকটা ডাম্বেল, ডাম্বেলের শুরু হয়েছিল ভিতরে ঢুকলো, এদিক দিয়ে বাইরেলো, শুরু হয়েছিল ভিতরে ঢুকলো, এদিক দিয়ে বাইরেলো, ডাম্বেলের মতো। মানে অরবিটালের ধারণাটা আসতেছে না, এখন কোথেকে আসতেছে দেখা যাচ্ছে না, এখান থেকে ঢুকতেছে। এটা একটা ডাম্বেল, একটু দেখলে বুঝতে পারবো। এটা একটা স্ফেয়ার শেপের, এটা আরেকটা ডাম্বেল শেপের, এরকম স্ফেয়ার ডাম্বেল। তাই আমরা দেখি প্রথম শক্তি স্তরের মধ্যে শুধু স্পেয়ারটা থাকে, তার মানে ওয়ানের মধ্যে শুধু স্পেয়ারিক জিনিসপত্র মানে অ্যাস থাকে, ওইসব জিনিসপত্র পরে। কিন্তু আলটিমেটলি যখন প্রথম শক্তি স্তরে একটাই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, একটা পিক একটা ট্রফ, মানে 1 ল্যামডা। দুইটার ক্ষেত্রে একটা পিক একটা ট্রফ, আরেকটা পিক আরেকটা ট্রফ, মানে একটা ল্যামডা আরেকটা ল্যামডা, মানে টয়েস ল্যামডা। 3টার জন্য 3 ল্যামডা। তো nটা শক্তি স্তরের জন্য n ল্যামডা সমান টয়েস পাই আর, কারণ কি আলটিমেটলি সার্কামফারেন্স বা পরিধির সমান হবে। তো এখান থেকে আমরা এই সূত্রটা পাবো, এমবিআর সমান এনএস বাই টয়েস পাই। এমবিআরটাকে আমরা যদি ফিজিক্স করি তাহলে এটা হচ্ছে কৌণিক বেগ বা এল, কৌণিক ভরবেগ বা এল। আশা করি আজকের ক্লাসের থেকে নতুন কিছু হলেও বোঝা গেছে। তো শেষ করে দিচ্ছি।